ভারতবর্ষের বিস্ময়কর দুর্গগুলোর মধ্যে অন্যতম হল আগ্রা ফোর্ট। মুঘল সাম্রাজ্যের 4 পুরুষ ধরে প্রায় 100 বছর সময়ে ধীরে ধীরে বিভিন্ন ভাঙাগড়ায় তৈরি হয়েছে তাজমহল থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরত্বে থাকা এই আশ্চর্য দুর্গ। আগ্রায় থাকাকালীন যে কোনো দিন সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যে সামান্য একটা অটো 500-600 টাকায় ভাড়া করেই ঘুরে নেওয়া যায় আগ্রা ফোর্ট আর অন্যান্য বেশ কিছু দ্রষ্টব্য। আগ্রা পর্বের ফতেপুর সিক্রির ব্লগটি ওপরের আই লিঙ্কে পাবেন। গাড়ি বা অটো আপনাকে ছাড়বে আগ্রা ফোর্টের দক্ষিণে অমর সিং গেটের সামনে। এটা হচ্ছে আগ্রা ফোর্টের টিকিট কাউন্টার। 50 টাকা টিকিট। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকে। চারিদিকে পরিখা ঘেরা 70 ফুট উঁচু দুর্গের পরিধি 2.5 কিলোমিটার। কিন্তু না, অতটা আপনাকে হাঁটতে হবে না, কারণ ভ্রমণার্থীদের জন্য খোলা রয়েছে গোটা দুর্গের মাত্র 25% জায়গা। কিন্তু তাতেও পা ব্যথা হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিশাল এই গেট দিয়েই প্রবেশ। আজ থেকে 500 বছর আগে এখানেই ছিল বাদলগড় নামে এক দুর্গ। ঢুকে পড়েছি আগ্রা ফোর্টের ভেতর। অনেক পুরনো কেল্লা, এটা এখানে লাল কেল্লা বলে বলা হয়, সবাই লোকালি বলে। ভেতরে ঢুকে দেখবো, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু। বিরাট বড় একটা কেল্লা। চলুন দেখা যাক ঐতিহাসিক জিনিস। অসাধারণ লাগছে। 1565-তে এই বাদলগড় দুর্গর দখল নিয়ে 8 বছর ধরে 4000 শ্রমিকের সাহায্যে সেই দুর্গকে সম্পূর্ণ নতুন করে গড়ে তোলেন সম্রাট আকবর। বর্তমানে যে আগ্রা ফোর্ট আমরা দেখি, অননুকরণীয় অভিনব সুরক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে দীর্ঘ একটা করিডোর দিয়ে ঢোকার পর দুদিকে সুউচ্চ পাঁচিল। দুর্গ আক্রমণ করতে হলে বিপক্ষের এই পথ অতিক্রম করা ছাড়া গতি নেই। আর ভাবুন, সেই পথে যদি বিশাল বিশাল পাথর গড়িয়ে আসে দূর থেকে, দেয়ালের গর্ত থেকে ফুটন্ত তেল ঢেলে দেওয়া হয়, ওপর থেকে সহস্র তীর ছুটে আসে, তবে শত্রুপক্ষের কি অবস্থা হয়? ঢোকার পর গাইড আপনাকে যেখানে নিয়ে যাবে সেটা হলো এই জাহাঙ্গীর মহল, যা আকবর শিশু জাহাঙ্গীরের জন্য বানিয়েছে। 25% एरिया है जो रॉयल्स लिविंग पार्ट है, जिसका आप विजिट करेंगे। ये फर्स्ट बिल्डिंग है, इस बिल्डिंग को जहांगीर महल कहते हैं। ये मिडिल में एक जो टब रखा हुआ देख रहे हैं, ये जहांगीर के लिए स्नान करने के लिए बाथ टब था। जब जोधाबाई से जहांगीर पैदा हुए तो उनको बचपन में सलीम कहते थे। सलीम का मामा था मान सिंह। मान सिंह ने सलीम के जन्मदिन में ये टब स्नान करने के लिए गिफ्ट किया। पूरे को गोल्ड से सजा के दिया था। महल के अंदर में रखा जाता बाथ में। जोधाबाई अपने बेटे को गुलाब जल से स्नान कराते। बेटे चाहे इसके कवर्ड को निकाल के ले जाओ और ये टब को बाहर छोड़ दो। অর্থাৎ বুঝতে পারলেন, জাহাঙ্গীরের মামা মান সিং পাথরের এই বাথটাব উপহার দিয়েছিলেন জাহাঙ্গীরের স্নানের জন্য। এই বাথটাবে নামার জন্য বাইরে ও ভেতরে পাথরের সিঁড়ি রয়েছে। কথায় বলে, চাষায় কি বোঝে কর্পূরের স্বাদ। আমাদের তো এই 4 ফুট বাই 6 ফুট বাথরুমই ভরসা। জাহাঙ্গীর মহলের ভেতরে ঢোকা শুরু। ভেতরে ঢুকেই দুটো দিকে যে বেদির মতো করা রয়েছে, সেখানে আসলে বাজনদাররা বসত সেই সময় বাদশাকে অভ্যর্থনা জানানোর জন্য। আরো খানিকটা ভেতরে ঢুকে আসার পর একটা খোলা চত্বর, যার চারদিক আরো 4টি মহল দ্বারা আবিষ্ট। সবকটি মহল ইসলামিক স্থাপত্যে তৈরি হলেও বিশেষত ভিতরের অংশগুলোয় রাজপুত ঘরানার শৈলী রয়েছে। আকবরের হিন্দু স্ত্রীদের বাসভবন হিসেবে এটা তৈরি হয়েছিল প্রাথমিকভাবে। বেডরুম, ডাইনিং রুম, এমনকি রাজপুত স্ত্রীদের জন্য একটি রাধাকৃষ্ণের মন্দিরও ছিল এখানে। আর মাঝখানের
খোলা উঠোনটার মতো জায়গাটায় বসতো গান বাজনার আসর। গাইডরা বলেন এখানে একটি মহল আকবরের লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হতো। অসামান্য স্থাপত্যটি ওপরের ব্যালকনিগুলোয় বেগমরা বসতেন, সর্বোচ্চ আসনটিতে বাদশাহ। এটা ছিল রাধাকৃষ্ণের মন্দির। কি অসাধারণ কারুকাজ রয়েছে এই মন্দিরটাতে, অবিশ্বাস্য। এবং অসাধারণ সমস্ত হাতের কাজ। বেশিরভাগটাই জয়পুরি ডিজাইন। এখানে কিছু মুঘল আছে, কিছু পার্সি আছে। আর এই সমস্ত দরজা ঢাকা থাকতো পর্দা দিয়ে। এইবার ঢুকছি হচ্ছে জাহাঙ্গীরের বেডরুমে। এই হচ্ছে জাহাঙ্গীরের বেডরুম। কাজগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু সেই কাজগুলো যে ছিল এবং তার মধ্যে অনেক মিনাকারিও করা ছিল, সেটা কিন্তু সহজেই বুঝতে পারা যাচ্ছে। এই পুরোটাই জাহাঙ্গীর মহল। এইদিকে ব্যালকনি করা আছে, যেখান দিয়ে দূরে তাজমহল দেখতে পাওয়া যায়। দিদি একটু দেখি। এই হলো তাজমহল। এখান থেকে যমুনা দেখতো জাহাঙ্গীর। ত্রিস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা ছিল আগ্রা ফোর্টে। কেমন ছিল বলি আপনাদের। একদম বাইরের দিকে, অর্থাৎ প্রথম যে পরিখাটা দেখতে পাওয়া যাচ্ছে, গোল অংশটা, এই পরিখায় থাকতো জল এবং তার মধ্যে কুমির ছেড়ে রাখা হতো। তারপরে যে উঁচু অংশটা, সেখানে থাকতো সৈন্যবাহিনী। আর তারপরে যে নিচের অংশটা, এইখানে হিংস্র জন্তু জানোয়ার ছেড়ে রাখা হতো, অর্থাৎ বাইরে থেকে কোনো আক্রমণ হলে যাতে কোনোভাবেই সেটা দুর্গের ভেতর পর্যন্ত না পৌঁছায়। সবচেয়ে মজার কথা হচ্ছে দূরে তাজমহল দেখতে পাওয়া যাচ্ছে। তাজমহলের সামনে দিয়ে এখন যমুনা বইছে, কিন্তু যমুনা ছিল কিন্তু এক সময় এই বাইরের পাঁচিলটার পাশে। অর্থাৎ কতখানি জায়গা ভরে গেছে আজকে, সেটা বুঝতে পারছেন দেখে। আকবর আর জাহাঙ্গীরের ছিল রেড স্যান্ডস্টোন বা লাল পাথরের কাজ। সেটার দৃষ্টান্ত শুরু হয়ে গেছে এখান থেকেই। এখন যেখানে ঢুকছি সেটা শাহজাহান মহল। এই পর্যন্ত জাহাঙ্গীর মহল ছিল। এখানে একটা ফুল করা আছে, এটা বাইরে থেকে দেখে বোঝা যায় জায়গাটাকে এয়ার কন্ডিশনিং সেই সময় আজ থেকে 400-500 বছর। আগ্রা ফোর্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবচেয়ে প্রিয় জিনিসগুলোর মধ্যে আমার
হচ্ছে এইটা। এটা কি? এটা হচ্ছে শাহজাহান মহল। বেসিক্যালি শাহজাহানের বেডরুম রয়েছে এর ভেতরে, এবং সেটা একটা অনবদ্য দেখার জিনিস। আপনাদের দেখাবো সমস্ত কিছু। তার আগে বলে রাখি যে আকবর, জাহাঙ্গীর এদের সবচেয়ে প্রিয় কালার ছিল কিন্তু রেড স্যান্ডস্টোন, অর্থাৎ লাল বেলে পাথর। কিন্তু তারপরে যখন শাহজাহান এলেন তখন তার পছন্দ অন্যরকম ছিল, সেটা ছিল সাদা রং। উনি সাদা রং খুব ভালোবাসতেন এবং সাদা মার্বেলকেই উনি পছন্দের রং হিসাবে নিয়েছিলেন নিজের সমস্ত মনুমেন্ট বানানোর জন্য, এবং সেই অনুযায়ী তিনি তার বেডরুম বানিয়েছেন, তাজমহল বানিয়েছেন, সবই বানিয়েছেন সাদা মার্বেলে। আসুন বাকিটা দেখি। আর আমার বাঁদিকে যেটা আছে সেটা কিন্তু ওনার ছোট মেয়ে রোশনারার বেডরুম। এর ঠিক উল্টো দিকে রয়েছে, যেটা আমি পরে দেখাচ্ছি, সেটা হচ্ছে জাহানারা অর্থাৎ বড় মেয়ের বেডরুম। চলুন দেখা যাক। এটা হলো রোশনারার থাকার জন্য বানিয়ে দিয়েছিল শাহজাহান। এই তার বেডরুম, দুদিকে দুটো, এবং এটা বানানো হয়েছিল পালকির আদলে। শাহজাহানের খাসমহল। এই হলো শাহজাহানের খাসমহল, পুরোটা মার্বেলে তৈরি। অদ্ভুত অসাধারণ একটা বিল্ডিং। এর ওপরে বেশ কিছু রিং দেখতে পাওয়া যাচ্ছে এবং এটা ঘিরে রয়েছে চারদিকে। এই রিংগুলোতে একটা সময় পর্দা ঝোলানো হতো, ভারী পর্দা, কারণ এর ভেতরে ছিল বেডরুম। তখন দরজা ইউজ করা হতো না, বা উনি ইউজ করতেন না, হতে পারে। অনবদ্য কাজ। এই ঘর থেকেও কিন্তু যমুনা দেখা যেত সুন্দর। ব্রিটিশরা এই ঘরটাকে লুট করেছিল সোনার লোভে, এবং তারা এই ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল সোনা গলানোর জন্য। মানুষের অর্থের লোভ কিভাবে শিল্পকে ধ্বংস করতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই ঘরটা। এবার একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই, সেটা হলো অরিজিনাল সোনা, যেটা এখনো ঘরের ছাদে লেগে রয়েছে। এই দেখুন, চকচক করছে। মাঝখানে যে টুকরোটা, আরো দু একটা আছে, এগুলো ডিজাইনেরই অংশ ছিল। এইগুলো সোনা এখনো খানিকটা রয়েছে, বাকিটার কিচ্ছু আর নেই। আর এই হচ্ছে জাহানারার ঘর, ঠিক খাসমহলের পাশেই। এবং তার পাশে যেটা, সেটার হিস্ট্রিটা তো কিচ্ছু বলার নেই, আর আমি আসছি সেটায়। এবার দেখুন ওপরের যে মিনাকারির কাজটা, সেই মিনাকারি কাজের নিচে বেশ কিছু গোল গোল রিং মতো করা আছে। এইখানে মশাল ঢুকিয়ে আলো জ্বালানো হতো। আর ওপরে ছিল ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক থেকে জল, এই ট্যাঙ্কের মধ্যে চামড়ার থলিতে করে জল তোলা হতো, এবং সেই জলের প্রেশার নেমে আসতো নিচে। তারা কি কাজ করত? সেই জলের প্রেসারে চলতো এই ফাউন্টেনগুলো। জাস্ট পদার্থবিদ্যাকে কাজে লাগিয়ে একটা ফোয়ারা বানানো হয়েছিল, ঠিক খাসমহলের সামনে। জল যখন ওভারফ্লো করত তখন তা এইখান দিয়ে বেরিয়ে এইখানে জমা হতো,
এবং সেখানে তলায় যে ফুটোটা দেখা যাচ্ছে ওই ফুটোটা দিয়ে চলে যেত সামনের বাগানে। কোন বাগানে? এই বাগানে। এই বাগানের নাম ছিল আঙ্গুরি বাগ। দেখুন বেশ কিছু আঙুর গাছ আছে এখনো, এগুলো হয়তো পরে রাখা হয়েছে। 4টি ভাগে ভাগ করা ছিল অপূর্ব সুন্দর এই আঙুরের বাগান। শাহজাহানের সময় এখানে গোলাপেরও এক আশ্চর্য বাগান ছিল বলে অনেকের মত রয়েছে। এইখানে মিনা বাজার বসতো এবং চতুর্দিকে মশাল জ্বালানো হতো। ভাবলে অবাক লাগছে, রাত্রেবেলা এই মিনা বাজার যখন বসানো হতো তখন কেমন লাগতো জায়গাটা। আর এইখানেই ছিল সেই আঙুরের ক্ষেত। এটা হচ্ছে শীষমহল। কাচের অপূর্ব কাজ দিয়ে তৈরি হয়েছিল এই শীষমহল, যা আজও আছে ভেতরে। অনবদ্য অনবদ্য। মমতাজের চানের ঘর। এইবার আসি সেই জায়গায় যেখানে অরঙ্গজেব নিজের বাবাকে নজরবন্দি করে রেখেছিলেন। এটির নাম মুসলমান বুর্জ। অসম্ভব সুন্দর কারিগরি। মাঝখানে একটি ছোট ফোয়ারা ছিল। এইখানে বসে শাহজাহান নিজের তৈরি মুমতাজ মহল অর্থাৎ তাজমহলকে দেখতে পেতেন। এই ফাঁক দিয়ে, আমরা ফাঁক দিয়ে দিচ্ছি, আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। এইখান দিয়ে উনি দেখতেন তাজমহলকে। দুর্মূল্য সমস্ত পাথর দিয়ে তৈরি হয়েছিল এই কাজ, মিনাকারির কাজ। বহু মানুষ পরবর্তীকালে এর ক্ষতি সাধন করেছে। দুঃখের বিষয়, সেগুলোকে আটকানো যায়নি, যে কারণে রেলিং দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদের দেখাই, এই দেখুন, এই যে এইখানে সমস্ত মূল্যবান রত্নগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে তুলে নিয়ে গেছে মানুষ। কিছু বলার নেই। শাহজাহান মুমতাজদের বাথরুম ছিল এইগুলো তাদের বাথরুম। এইবার এইটা দেখুন, 500 বছর আগের কথা হচ্ছে, কিন্তু এখানটায় ছিল হামাম, অর্থাৎ সোজা কথায় যা আজকের স্পা। আর যমুনা থেকে একেবারে কেল্লার সর্বোচ্চ অংশে থাকা ট্যাঙ্কে জল তোলার ব্যবস্থা। এই ব্যবস্থা তৈরি করিয়েছিলেন আকবর। পারস্য প্রযুক্তি ব্যবহার করে মাটি থেকে প্রায় 100 ফুট ওপরে জল তোলা হতো। সেই জল দেয়ালের মধ্যে লুকোনো মাটি আর তামার পাইপের সাহায্যে, অর্থাৎ আমাদের ভাষায় কনসিলড লাইনের মাধ্যমে পৌঁছে যেত কেল্লা আর প্রাসাদের বিভিন্ন অংশে। আশ্চর্য প্রযুক্তি। এবং পরবর্তীকালে বিভিন্ন জায়গায় ছোট ছোট ট্যাঙ্ক যেখানে যেখানে লুকোনো ছিল, সেটাও কিভাবে করা খুঁজে পাওয়া যায়। শাহজাহান মোট 3টি মসজিদ বানিয়েছিলেন আগ্রা ফোর্টে। তার একটি হলো সবচেয়ে ছোট মিনা মসজিদ, যেখানে কেবল পরিবারের মেয়েরা যেতেন। শোনা যায় বন্দি দশায় এখানে শাহজাহান নামাজ পড়তেন। তারপরে নাগিনা মসজিদ, একটু বড়, যেখানে অন্যান্য মহিলারা প্রার্থনা করত সেই সময়। আর ছিল মতি মসজিদ, যা বাকি সবার জন্য উন্মুক্ত ছিল, যা দেওয়ানি আমের ডান দিকে দেখতে পাওয়া যায়।
এইটা হলো শাহজাহানের দেওয়ানি খাস, যেখানে শাহজাহান মন্ত্রীদের সঙ্গে বসে দরবার করতেন এবং সেটাও গরমকালে। এইখানে মাঝখানে থাকতো সিংহাসন, যেখানে শাহজাহান বসতেন এবং তার সামনে অন্যান্য মন্ত্রী সবার সদস্যরা। শীতকালে ঠিক এর সামনেই হতো বৈঠক। এইটি ছিল শাহজাহানের আসন। এখানে রত্নখচিত সিংহাসনে বসতেন তিনি, আর উল্টো দিকে ছিল জাহাঙ্গীরের আসন। এই বসার যে পাথরটা, এই কাজ করা অসম্ভব সুন্দর কাজ করা যে পাথরটা, এই পাথরটা আসলে অষ্টি পাথর, বেলজিয়াম থেকে আনানো পাথর, প্রচন্ড কস্টলি ছিল। এই পাথর দিয়েই তাজমহলের উল্টো দিকে মোহতাববাগে বানানো হতে গিয়েছিল কালা তাজ, কিন্তু সেটা ব্যয়ভার নেওয়া যায়নি বলে মাঝপথে অবরুদ্ধ হয়ে যায়। দিওয়ানি খাসের ঠিক উল্টো দিকটায় রয়েছে এই মচ্ছি ভবন। দুদিকের একদিকে শাহজাহান এবং অন্যদিকে মমতাজ। মাঝখানের এই চত্বরে ছিল মার্বেলের একটি পুকুর, তার মধ্যে থাকতো মাছ। দুজনে তীরন্দাজি করে সময় কাটাতেন। পাশের যে অন্যান্য রুমগুলো, অর্থাৎ খাসমহলের নিচের দিকে যে রুমগুলো, এইগুলো ছিল খাজানার ঘর। খাজানা মানে সম্পদ, লুট করা সম্পদ, সেইসবের ঘর। আর এর ভেতরে ছিল টাকশাল, যে টাকশালে মুদ্রা ছাপানো হতো। প্রথম দিকে শাহজাহান, পরে আওরঙ্গজেব। এখান থেকে নেমে এসে আমরা পৌঁছচ্ছি দেওয়ানি আমে। অ্যান্ড দিস ইজ দেওয়ানি আম। এইখানে রাজ দরবার বসত। এই জায়গাটার নাম হচ্ছে দেওয়ানি আম। এখানে বাদশা বসত। এই ওপরের অংশটাই বসতো বাদশা, আর তার নিচে এই প্ল্যাটফর্মটাতে মন্ত্রী, আর এর চারপাশে সমস্ত অন্যান্য ইম্পর্টেন্ট পার্সনস, আর সামনের অংশটাতে পুরোটা সাধারণ জনতা। আর দূরের যে চারপাশে যে এগুলো দেখা যাচ্ছে, ঘরের মতো গেটওয়ালা যে গেটগুলো, ওর ভেতরে সব সৈন্যরা থাকতো। তারা গার্ড দিত যখন এখানে সভাটা বসতো বা বিচার বসত। মুঘলদের পর ব্রিটিশদের হাতে আসে এই সমস্ত কিছু, এবং তখনই জন রাসেল কলভিন বলে এক ব্রিটিশ গভর্নর, ব্রিটিশ জেনারেলের এখানে স্বাভাবিক ডেথ হয়, এবং তারপর তাকে এখানেই কবর দেওয়া হয়। এটা সেই কবর। আর জন রাসেল কলভিনের সমাধির পাশেই হচ্ছে এই দিওয়ানি আম। এইটা দিয়ে আজকের মতো শেষ করলাম এই এপিসোডটা, অর্থাৎ আগ্রা ফোর্ট পর্ব। এই আগ্রা ফোর্ট পর্ব আপনাদের কেমন লাগলো সেটা আমাকে একটু অবশ্যই জানাবেন। আমার ভালো লাগবে শুনলে, আপনাদের কমেন্ট পেলে ভালো লাগবে। আগ্রা চত্বরের আরও অনেক কিছু আছে যেগুলো অন্যান্য পর্বে আসবে, বা আগামী পর্বগুলোতে আরও অন্যান্য কিছু অনেক চমকপ্রদ জিনিস আপনাদের জন্য সাজিয়ে রেখেছি, সেগুলো সব আসবে। ভালো থাকবেন সবাই, আর চ্যানেল ফলো করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন, আর ঘুরতে থাকুন মনের আনন্দে, দেখতে থাকুন, হয়ে উঠুন ভবঘুরে।
ভালো থাকবেন সবাই, অসংখ্য ধন্যবাদ।